প্রেত স্টুডিও, দেখে নয় শুনে অনুভব করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত স্টুডিও। আজ রয়েছে তোমাদের জন্য সুন্দরবনের একটি ভৌতিক ঘটনা। এটি কালো জাদুর পরে আধারিত এবং আজকের এই ঘটনাটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। যদি কোনো ছোটরা এই ঘটনাটি শুনে থাকেন তো এখনই স্কিপ করে যেতে পারেন। তো এর আগেও সুন্দরবনের অনেক ঘটনাই আমি শুনিয়েছি, তোমরা বেশ সবাই পছন্দ করেছিলে, তাই আর একটা সুন্দরবনের ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। ইতিমধ্যে যারা যারা সুন্দরবন গেছো তারা ঘটনাটা বেশ রিলেট করতে পারবে। ঘটনায় যাওয়ার আগে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও এবং লাইক করতে ভুলো না। আর বাকি কথা সব পরে হবে। চলো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা পাঠিয়েছেন সুন্দরবন থেকে শম্ভু বারই। দাদা, আমি শম্ভু, তোমার চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমি কোনোদিন এসব বিশ্বাস করতাম না। ভূত পেত কালো জাদু এগুলো সবই গাঁজাখুরি বলে উড়িয়ে দিতাম। কিন্তু সেই বছর বর্ষার পরে যেটা দেখেছি সেটা চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আমাদের গ্রামটা সুন্দরবনের একদম শেষ মাথায়, নদী আর জঙ্গলের সীমানা ঘেঁষে। মানুষজন কম, কিন্তু আমরা সবাই একে অপরকে চিনি। আমাদের গ্রামে দীপু নামে একজন ছিল, তার স্ত্রী মিতা। আর দীপু ছিল নতুন বিয়ে করা দম্পতি। দীপু খুবই পরিশ্রমী ছেলে ছিল। প্রতিদিনই ভোরে নদীতে যেত মাছ ধরতে। বিয়ের পরে দুজনকে দেখে মনে হতো যেন সুখ আর শান্তির সংসার। সেই বছর দীপু একটা রাতে আর ফেরেনি। শুনলাম বাঘ তুলে নিয়েছে। দীপু শুধু একটা ছেঁড়া গামছা আর রক্ত মাখা জুতো রেখে চলে গেল। মিতা মানে দীপুর স্ত্রী কিন্তু বেশি দিন শোকাহত ছিল না। দীপুর মা বাবা শোকটা কাটিয়ে উঠতে পারছিল না। দীপুর ভাই রানা, দীপুর কাকার ছেলে, সেও মাছ ধরত। দীপুর মৃত্যুর পর থেকে বাড়িতে এই দুজনকে একটু অন্যরকম লাগতে লাগলো। এদের শোক যেন শুধুমাত্রই লোক দেখানো। একদিন এক কাণ্ড ঘটে। পাড়ার এক মহিলা মিতাকে রানার ঘরে দেখে অন্তরঙ্গ অবস্থায়। পাড়ায় তো ছিছি পড়ে যায়। মিতার শাশুড়ি তাকে বলে, আমি তোমায় এই বাড়িতে রাখতে পারবো না, আমার ছেলে নেই, তুমি কেন পড়ে আছো এখানে? সে কোনো উত্তর দেয় না। সে ওই বাড়িতেই পড়ে থাকে। পাড়ার লোকের সন্দেহ আরো প্রবল হয়ে যায় যে দেওরের সাথে মিতার কোনো সম্পর্ক আছে। মিতা বাড়ির কারো সাথেই তেমন কথা বলতো না, এমনকি গ্রামের কারো সাথেও সে কথা বলতো না। মিতার শাশুড়ি মিতার মধ্যে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। মিতা বাড়ির সন্ধ্যা বা পুজো দেওয়া পুরো বন্ধ করে দেয়। এমনকি সে এই দুটো সময় বাড়িতে থাকে না। সন্ধ্যা হতেই সে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার শাশুড়ি ভাবে সে হয়তো রানার সাথে দেখা করতে যায়, কিন্তু উনি দেখেন রানা বাড়িতে থাকলেও সে বেরিয়ে যায় সন্ধ্যাবেলায়। উনি ভাবেন তিনি নিজেই মিতাকে ফলো করবেন। তো পরদিন যখন সন্ধ্যায় মিতা বেরিয়ে যায়, উনি পিছু নেন। পিছু করতে করতে জঙ্গলের মধ্যে প্রবেশ করেন। মিতার শাশুড়ি দেখেন
মিতা গভীর জঙ্গলে লোকালয় থেকে অনেক দূরে একটা গাছের নিচে গিয়ে বসল এবং ধীরে ধীরে আরো অন্ধকার ঘনিয়ে এলো। 1-2 ঘন্টা কেটে যায়। মশার কামড় সহ্য করেও মিতার শাশুড়ি চুপি চুপি দেখতে থাকে মিতা ওখানে কি করছে। কিন্তু মিতার গায়ে যেন একটা মশাও লাগছে না। সে চুপচাপ গাছের নিচে বসে আছে। 1 ঘন্টা বা 2 ঘন্টা মতো বসে থাকার পর মিতা আবারও বাড়ির দিকে রওনা দিল। মিতা যাতে না দেখতে পারে তার জন্য তার শাশুড়ি একটি গাছের গোড়ায় লুকিয়ে পড়ে এবং মিতার পিছু পিছু বাড়ি পর্যন্ত আবার আসে। এমন কাজ সে প্রতিদিন করছে এবং সেটা ঠিক একই সময়ে। কেন সে এমন করছে? সন্ধ্যাবেলা হলেই কেন সে বেরিয়ে পড়ে এবং সে কেন ঠাকুর দেবতা থেকে সবসময় দূরে থাকছে? পুজো দেওয়ার নামও সে করে না, এমনকি ঠাকুরের প্রসাদ দিলেও সে খায় না। তারপর মিতা যে ঘরে থাকতো সে ঘরে যাওয়ার মতো ছিল না। একটা মেয়ের ঘর একটা ছেলের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু মিতার ঘর খুবই অপরিষ্কার থাকতো। এমনকি সে খাওয়া দাওয়া পর্যন্ত খাটের উপরে করত। এঁটো কাটা ছড়িয়ে থাকতো ঘরের মধ্যে। এত সময় যা বললাম এটা দীপুর মৃত্যুর পরে, শ্রাদ্ধের আগে পর্যন্ত ঘটনা। এরপর যা ঘটল সেটা আমি নিজের চোখে দেখেছি। এক রাতে আমি ছাদে শুয়েছিলাম। দেখি মিতা একা একা ঘর থেকে বেরিয়ে নদীর দিকে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম আজ ওকে হাতে নাতে ধরব। মিতা মাথা নিচু করে হাঁটছে। মনে হচ্ছিল যেন ও নিজের ইচ্ছায় চলছে না, কেউ ওকে আকুলভাবে ডাকছে। সেই ডাক শুনে ও ছুটে বেরিয়ে যাচ্ছে। আমি ভাবলাম আজ ওকে হাতে নাতে ধরব। আমিও চুপি চুপি ওর পেছনে যাই। দেখি নদীর পাড়ে মিতা এসে বসল। দেখলাম নদীর পাড়ে এক জায়গায় কিছু কাঁচা মাছ রয়েছে। মিতা তার সামনে গিয়ে বসল এবং একটা একটা করে মাছ নিয়ে কচকচ করে খেতে লাগলো। মাছের রক্তগুলো তার সারা মুখে চোখে লেগে গেল। কি বিভৎস লাগছে মিতাকে। তার দাঁতে মুখে মাছের আঁশ আর রক্ত, এবং খাবার সময় এমন যেন গর্জন করছে ও। আমি মিতার থেকে ওই 50-60 মিটার মতো দূরত্বে ছিলাম। সে হঠাৎ আমার দিকেই ফিরল। সে আমায় দেখেনি অবশ্য, কিন্তু তার চোখ দুটো আমি দেখেছিলাম। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল এবং তার দৃষ্টি স্থির, ঠান্ডা। আমি ওই দৃশ্য দেখে ওখানে আর থাকিনি, পালিয়ে চলে আসি এবং গ্রামের কয়েকজনকে এই ঘটনা বলি। আমি সেদিন ভীষণ ভয় পেয়েছিলাম। আমার জীবনের প্রথম সত্যিকারের ভয়। পরদিন গ্রামে কথাবার্তা শুরু হয়। কেউ বলে ওর মধ্যে আত্মা ঢুকেছে, কেউ বলে ও পাগল হয়ে গেছে। ওর বড় ভাসুর ওঝা ডাকে, কিন্তু কিছুই হয় না। মিতা তখন একেবারে স্বাভাবিক। ওঝা দেখে চলে যায়। তখনও আমরা কিছুই জানতাম না, কিন্তু একদিন এক গভীর রাতে মিতার শ্বশুর দেখে মিতা নদীর পাড়ে যাচ্ছে। এবার সে একা যায়নি, সঙ্গে 2 জন গ্রামবাসী ছিল। তারা দেখল সে মাটি খুঁড়ে কিছু একটা বার করলো। দেখা গেল মাটি থেকে একটা কাঠের বাক্স বের হয়ে এলো এবং বাক্সের ভেতর থেকে কিছু জিনিস সে বার করলো। একটা ছবি আর কিছু চুল হবে হয়তো, এবং একটা
ছেঁড়া কাপড়ের টুকরো। এই জিনিসগুলো নিয়ে সে সোজা বাড়ির দিকে চলে এলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সেই বাক্সটা তুলে নিয়ে মিতা বাড়িতে এসে সোজা ঢুকে গেল রানার বাড়িতে এবং সেই জিনিসগুলো সব রানাকে দিয়ে দিল। সে যেন মানুষ নয়, সে যেন যন্ত্র হয়ে গেছে পুরো। জিনিসগুলো দেওয়ার পর মিতা তার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় এবং পরদিন ওঝা এসে সমস্ত ঘটনা বলে। সে বলে, এটা কোনো সাধারণ ব্যাপার না, অনেক বড় কিছু ঘটছে সবার চোখের আড়ালে। ঠিক একদিন পরেই ওঝা জানায় দীপুর মৃত্যুটা স্বাভাবিক ছিল না, আর দীপুর আত্মা নিজের স্ত্রীর শরীরেই বাসা বেঁধেছে। এমনকি তার আত্মাকে মুক্তি পেতে দেওয়া হয়নি। দীপুর ভাই তার উপর কালো জাদু করেছে শুধুমাত্র মিতাকে ভোগ করার জন্য। সে মিতাকে অনেক আগে থেকেই পছন্দ করত। তখন আমরা পুরো ব্যাপারটা বুঝে যাই। দীপুকে মারার পেছনে তারই ভাইয়ের হাত ছিল। তার স্ত্রীকে ভোগ করার জন্য তার ভাইকে মেরে ফেলল সে। বাড়িতে বড় দুজন ওঝা আসে। রানা বাড়ি থেকে পালিয়ে যায়। এখনো পর্যন্ত রানাকে খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে যজ্ঞ চালানো হয়। 2 দিন ধরে সেই যজ্ঞ চলে এবং রানার ঘর থেকে কাপড়ের টুকরো, একটি পুতুল এবং কিছু চুল পাওয়া যায় এবং মিতার শরীর থেকে সেই কালো শক্তিকে সরানো হয় এবং দীপুর আত্মাও বের করা হয়। কিন্তু আজও মাঝে মাঝে রাতের বেলায় নদীর ধারে মিতাকে একা দেখতে পাওয়া যায়। সেটা দীপুর আত্মা তাকে টানে নাকি অন্য সেই কালো শক্তির প্রভাব। আমি শুধু জানি সেই রাতের পর থেকে আমি আর কোনোদিন মিতা বৌদির চোখে চোখ রাখিনি। মিতার চোখে সেই দৃষ্টিটা আজও মাঝে মধ্যে আমার ঘুম কেড়ে নেয়। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটা এখনই কমেন্ট করে জানিয়ে দাও, আর লাইক করতে ভুলো না। আর আপনার কাছেও যদি থেকে থাকে কোনো ভৌতিক ঘটনা বা কোনো এক্সপিরিয়েন্স, পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এখন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।